নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব বনফুলের লেখা মানদণ্ডের চতুর্থ পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক চতুর্থ পর্ব। অলকাও এর বেশি আর কিছু বলল না, চুপ করে গেল। আবার কিছুক্ষণ নীরবতার পর তুঙ্গশ্রী বললেন, তুই হয়তো পেয়েছিস, কিন্তু আমি ভালোবাসার মতো লোক পাইনি এখনো। যেরকম লোক চোখেই পড়েনি আমার। লোককেই যে ভালোবাসতে হবে এমন মানে নেই। কাজকে ভালোবাসলেও সমান ফল হবে, কিন্তু সে ভালোবাসাটা নিষ্কাম আত্মসমর্পণ হওয়া চাই। তুই মানুষকে ভালোবাসিসনি? না, আমি ভালোবেসেছি গানকে, আর সেই ভালোবাসার পথেই আমি ভালোবাসতে পেরেছি গানের সমজদারদের। আমার বিশ্ব আমার প্রেমের পথেই এসে ধরা দিয়েছে আমার কাছে। যে মেঘ সুন্দরের ওপর তোর অত রাগ, আমি তাকে ভক্তি করি, অন্য কোনো কারণে নয়। তিনি সঙ্গীত শাস্ত্রের গুণী বলে। তুঙ্গশ্রী তর্কে অপটু নন। বললেন, যিনি তোমার গানের সমজদার নন তার প্রতি তোমার রাগ হয় না? সেসব লোক আমার ত্রিসীমানায় আসে না। তাদের সম্বন্ধে ঘৃণা বা ভালোবাসার কথাই ওঠে না। তারাও আমাকে চেনে না, আমিও তাদের চিনি না। চেনবার আগ্রহও নেই, কারণ প্রয়োজনও নেই। আমি যাদের পেয়েছি তাদের নিয়েই আমার জগৎ পরিপূর্ণ। আর বেশি নিয়ে আমি কি করব? তুঙ্গশ্রী হঠাৎ মনে হলো একে নিয়ে আর সময় নষ্ট করা অনুচিত হবে। বাল্যসঙ্গিনীকে দেখবার কৌতূহল মিটে গেছে। তানপুরা পাশে নিয়ে নিশ্চিত আয়ের নিঃসংশয় আরামের মধ্যে বসে যে মহিলাটি হিতকথার বাধা বুলিয়ে আওড়াচ্ছে, তার সঙ্গে তার বাল্যসঙ্গীত চেহারাটি ছাড়া আর কিছুরই মিল নেই। সেই কলসরা সরস্ফূর্তা প্রাণা কিশোরীর লাস্যলীলা অবলুপ্ত হয়ে গেছে নিঃশেষে। রূপান্তরিত হয়ে যা হয়েছে তা এই ভারতবর্ষের মাটিতেই হওয়া সম্ভব। শাস্ত্রের বুলি কপচানো যন্ত্র একটি, যে যন্ত্রের সহায়তায় মেঘসুন্দরের নিজের সঞ্চিত সম্পত্তি আগলাচ্ছেন বংশ পরম্পরা ধরে। সুরের মোহে লোকে গানের কথাগুলো বিশ্বাস করবে। ক্ষুধিত বঞ্চিতরা ওই নিষ্কাম প্রেমের ভাওতায় ভুলে আত্মসমর্পণ করে মরেছে যুগের পর যুগ। নিজেদের কামনা 16 আনার জায়গায় 18 আনা মিটিয়ে এবং ভবিষ্যতে মেটাবার সুযোগ সুবিধে সম্বন্ধে নিশ্চিত হয়ে নিষ্কাম প্রেমের ধর্ম আওড়ানো খুব সহজ। উঠে পড়লেন তুঙ্গশ্রী। আমি উঠি ভাই, এবার কাল হয়তো কলকাতায় চলে যেতে হবে, তাই এত রাতে এসে তোকে বিরক্ত করে গেলাম। তুই যে হীরাবাইজি তা হঠাৎ আবিষ্কার করে তোর সঙ্গে দেখা না করে পারলাম না। সঙ্গীত চর্চায় বাধা দিয়ে গেলাম একটু। আমিও খুব খুশি হয়েছি তাকে দেখে। আরও খুশি হতাম যদি তোকে সুখী দেখতাম। কলকাতায় তুই থাকিস কোথায়? ঠিকানাটা কি? আমিও তো যাই মাঝে মাঝে কলকাতায়। অলকা উঠে দাঁড়ালো এবং একটি ছোট্ট অ্যাটাচি খুলে একটি কলম আর খাতা বার করে দিল তুঙ্গশ্রীকে। এতে তোর ঠিকানাটা লিখে দিয়ে যা, কলকাতায় গেলে দেখা করব। তুঙ্গশ্রী খানিকক্ষণ কি ভাবলেন, তারপর লিখে দিলেন ঠিকানাটা। আচ্ছা চলি ভাই তাহলে। আচ্ছা। তুঙ্গশ্রী বেরিয়ে গেলেন। বিশুর ঘরে গিয়ে দেখলেন বিশু জেগে আছে তখনও। বিশুই তাকে পৌঁছে দিয়ে এলো তার ঘরে। যেতে যেতে বিশুকে তিনি জিজ্ঞাসা করে এলেন আবার, আমি চেষ্টা করি তাহলে? করুন, কিন্তু দেখুন মেঘবাবু যথাসাধ্য বাধা দেবেন, এটা ধরে নিয়েই চেষ্টা করতে হবে। আপনি যদি সম্মতি দেন আমিও আমার যথাসাধ্য করব। হিরণদাকে বলবেন নাকি? হিরণদা যদি আবার... তুঙ্গশ্রী ঘাড় ফিরিয়ে চেয়ে দেখলেন বিশুর মুখের দিকে, আর তো অসহায় মুখচ্ছবি। আবার মনে পড়ল সাইমন লেকরির কথা।
সাইমন লেগরির ভোল বদলেছে। তাদের চোখ এড়াতে পারবে না। কিন্তু কাকে বলবো, কি করব, তা আমার উপর ছেড়ে দিন না। আপনাদের যাতে বিয়ে হয় সে চেষ্টা আমি প্রাণপণে করব, কিন্তু তার আগে আপনার সম্মতিটা চাই। কিছুক্ষণ চুপ করে থেকে অস্ফুট কণ্ঠে বিশু বলল, করুন। নিজের ঘরে পৌঁছে তুঙ্গশ্রী দেখলেন যে আলোটা তিনি জেলে রেখে গিয়েছিলেন। কপারটা বন্ধ করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন ক্ষণকাল। তারপর বিছানায় গিয়ে বসলেন। আজ সন্ধে থেকে কি বিভিন্ন বিচিত্র ঘটনা ঘটেছে একে একে। একটা ক্যালাইডোস্কোপে চোখ রেখে যেন দাঁড়িয়ে আছেন। হাত একটু নড়লেই সঙ্গে সঙ্গে নতুন ছবি দেখা যাচ্ছে। হিরণ্যগর্ভ, শিখরিণী, মেঘসুন্দর, হীরাবাইজি, বিশু, বিনু, প্রত্যেকটাই অদ্ভুত। নিজের মনে একটু হেসে বেড সুইচটা নিভিয়ে দিলেন তিনি। শুয়ে পড়লেন। চোখ বুঝেই মনে হলো কেশব সামন্ত তাকে ঠকিয়েছে। চোখ খুললেন আবার। অন্ধকার। মনে হলো সারাটা জীবন্ত চোখের সামনে অন্ধকার জবনিকা প্রসারিত হয়েই আছে। আশা হয়েছিল কেশব সামন্ত হয়তো সেটা সরিয়ে দেবে, কিন্তু কেন আশা করেছিলেন তিনি? মনে মনে কেন ভিখারিনীর মতো ভিক্ষা পাত্র পেটে দাঁড়িয়েছিলেন? দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলেন। মনের দুর্বলতা আর টুটি টিপে ধরলেন যেন সবলে। তারপর পাশ ফিরে আঁকড়ে ধরলেন পাশ বালিশটাকে। টং টং করে ঘড়িতে 2টো বাজল। চোখ বুজে ঘুমোতে চেষ্টা করলেন। 1, 2, 3, 4, 5, 6 গুনে যেতে লাগলেন মনে মনে একাগ্র হয়ে। ঘুমিয়েছিলেন কি? সমস্ত অন্ধকার পরিপূর্ণ হয়ে উঠেছে আবার তানপুরার সুরে। কাঁপছে যেন। মুগ্ধ উৎকর্ণ হয়ে শুনতে লাগলেন। সহসা মনে হলো অলকা যা বললে তা কি সত্যি? সত্যি কি ও গানকে ভালোবেসে আত্মসমর্পণ করেছে তার কাছে? ভৈর, আলাপ, নীরতা, অলকাকে তিনি যদি এ সময় দেখতে পেতেন তাহলে তার সন্দেহ থাকতো না। হঠাৎ বাইরের ঘরে পদশব্দ শুনে উঠে বসলেন তিনি বিছানায়। আলো জ্বাললেন। দ্বারে মৃদু কদাঘাত করলে কে যেন। কে? আমি কুঞ্জ। তুঙ্গশ্রী উঠে কপাট খুলে দিলেন। বাবু বললেন হাতি এসেছে, আপনি যদি যেতে চান এখনই চলো। হঠাৎ তুঙ্গশ্রী আবিষ্কার করে বিস্মিত হয়ে গেলেন যে এই আহ্বানটির জন্য মনে মনে তিনি প্রতীক্ষা করেছিলেন। হিরণ্যগর্ভ তখনও ল্যাবরেটরির কাজ শেষ করে উঠতে পারেননি। খানিকটা ঘি নিয়ে কি যেন করছিলেন। তুঙ্গশ্রীর দিকে ঘাড় ফিরিয়ে একবার চেয়ে বললেন, একটু বসুন, আমার হয়ে গেছে। তুঙ্গশ্রী বসলেন না, তার পাশে গিয়ে দাঁড়ালেন। ঘি পরীক্ষা করছেন নাকি? না, কয়েক রকমের ঘি দিয়ে মিডিয়া তৈরি করছি। মিডিয়া কি? মিডিয়ামের প্লুরাল। সোজা ভাষায় চাষের জমি তৈরি হচ্ছে ঘিয়ের সার দিয়ে। জমি? হ্যাঁ, ব্যাকটেরিয়া বুনবো। তুঙ্গশ্রী বিস্মিত হয়ে চেয়ে রইলেন। হিরণ্যগর্ভ হেসে বললেন, ব্যাকটেরিয়া শুনে আপনার গোলমাল লাগছে সম্ভবত। ব্যাকটেরিয়াও উদ্ভিদ। গম, যব, ধান, আম, জাম, কাঁঠাল, গোলাপ, চামেলি, রজনীগন্ধা যেমন উদ্ভিদ, ব্যাকটেরিয়াও তেমন উদ্ভিদ। তফাৎ শুধু ওরা ছোট, ক্ষুদ্রতম। হিরণ্যগর্ভ কয়েকটা টেস্ট টিউব তুলে দেখলেন। তারপর সেগুলি মুখে তুলে গুজে গুজে দিতে লাগলেন। ব্যাস, এইবার অরেন্দ্রনাথ একটা স্লিপ লিখে রেখে চলেই যাই। ওই টেবিলে আমার একটা প্যাড আছে, দিন তো। লাল নীল পেন্সিলও আছে ওখানে। পাশের টেবিল থেকে প্যাড আর পেন্সিল এনে দিলেন তুঙ্গশ্রী। হিরণ্যগর্ভ বড় বড় অক্ষরে লিখলেন, নরেন, আমি চললাম, ফিরতে দেরি হতে পারে। 8টার মধ্যে যদি না ফিরি, তুমি এইগুলোকে অটোক্লেভ করে রেখো। 15 পাউন্ড প্রেসারে 15 মিনিট। গ্রাফটাও যেন ঠিক হয়ে থাকে। 8টার মধ্যে ফিরতে পারবো কি আমরা? তুঙ্গশ্রী প্রশ্ন করলেন। আশা তো করছি। দেখি, চলুন এবার হাওয়া যাক। ও হ্যাঁ, একটা অনুরোধ যদি করি, রাগ করবেন কি? কি বলুন? দাঙ্গা করার ইচ্ছে নেই। আপনি যদি একটু সাহায্য করেন তাহলে অনর্থক রক্তারক্তিটা হয় না। মনমতো অবশ্য মাঠের ওপর সৈন্য সামন্ত নিয়ে তৈরি হয়ে আছে।
আমাকে ডেকেছে হতাহতদের তদবির করার জন্যে। সার্জিক্যাল যন্ত্রপাতি নিয়ে যেতে লিখেছে। কিন্তু আপনি যদি একটু সাহায্য করেন দাঙ্গা হয়তো বন্ধ হয়ে যাবে। আমি আমি কি সাহায্য করব? ওই যে বীরা দেবী না কে এসেছেন, তারই ভূমিকায় অভিনয় করতে হবে একটু। হিরণ্যগর্ভের হাস্যদীপ্ত চোখ দুটি মিটমিট করতে লাগলো। অভিনয় মানে? কিছুই নয়। ক্রুদ্ধ জেলের দল যখন ভৈরবপুরের মাঠ পেরিয়ে বাঁধের দিকে আসবে, তখন আপনি হাতির ওপর থেকে গ্রাম্যফোনের একটা চোঙ মুখে রেখে বলবেন, তোমরা বাঁধ কেটো না, মনুমথবাবু নিজেই বাঁধ কেটে দেবেন বলেছেন, তোমরা ফিরে যাও এখন। ঠিক বুঝতে পারছি না আপনার কথা। বীরা দেবী বলে নিজেকে চালাবো কি করে? তিনি হয়তো নিজেই থাকবেন ওদের সঙ্গে। থাকবেন না সে খবর পেয়েছি। আপনি চলে যাওয়ার পর মহাবীর জেলেকে আমি ডেকে পাঠিয়েছিলাম। মহাবীর ওই জেলেদের সব খবর রাখে। সে বললে বীরা দেবী গেছেন মহিমগঞ্জে আজ রাত্রে। সেখানে আজ বক্তৃতা করবেন তিনি অস্পৃশ্যদের কাছে। সুতরাং কোস্ট ইজ ক্লিয়ার। আপনি স্বচ্ছন্দে বীরা দেবী হয়ে যেতে পারেন। আমাকে চিনতে পারবে না ওরা? যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। আপনাকে কালো গগলস পরতে হবে। বীরা দেবী তাই পরেন শুনলাম। কালো শাড়িও যদি পরতে পারেন তাহলে ভালো হয়। মহাবীর ওর বক্তৃতা শুনতে গিয়েছিল। সে বললে উনি কালো গগলস আর কালো শাড়ি পরেছিলেন। ওর গায়ের রঙও আপনার মতো ফর্সা। আপনি থাকবেন হাতির ওপরে। তাছাড়া তখন আলো তেমন জোর থাকবে না। কাণ্ডটা হবে ভোরবেলা। কালো শাড়ি আর কালো গগলস কোথায় পাবো? সেসব ঠিক করে রেখেছি আমি। দাঁড়ান, এই স্লিপটা এই টেস্ট টিউবগুলোর ওপর রেখে দিই। এই নিন আপনার গগলস। একটা টেবিলের ড্রয়ার টেনে একটা গগলস বার করলে হিরণ্যগর্ভ। কুঞ্জ দ্বার প্রান্তে এসে দাঁড়ালো। খড়িনি যে শাড়িটা দিয়ে গেল সেটা কোথায় রাখলি নিয়ে আয়। আর নরেনবাবু এলে তাকে এই চিঠিটা দেখিতে বলিস, এখানে রইল এটা। আচ্ছা। কুঞ্জ শাড়ি আনতে চলে গেল। তুঙ্গশ্রী বিস্ময়ে নির্বাক হয়ে চুপ করে রইলেন। খানিক্ষণ ব্যাপারটা আকস্মিকতায় তিনি যেন খেয়েই হারিয়ে ফেলিয়েছেন। মাফ করবেন হিরণবাবু, আমি পারবো না। কি পারবেন না? অভিনয় করতে? কিছুই তো করতে হবে না আপনাকে। অভিনয় করতে হয়তো পারবো, কিন্তু জেলেদের ন্যায্য দাবির পথে বাধা সৃষ্টি করতে আমি পারবো না। জেলেদের ন্যায্য দাবি মেটাবো আমরা, সে ব্যবস্থার কথাও আমি ভেবে রেখেছি। কি বলুন? কেশবের যে বিলটা ওই জেলেরা বন্দোবস্ত নেয়, যে বিলে জল ঢোকবার জন্য ওরা বাঁধ কেটে হাজার হাজার বিঘে ফসল নষ্ট করে দিতে চাইছে, তার চেয়ে ঢের বড় বিল একটা আমরা জমিদারিতে আছে। সেই বিল আমি বন্দোবস্ত করিনি এখনো কাউকে। সেটাই ওদের দিয়ে দেবো ভেবেছি। দিয়ে দেবেন? সেলামি নেবেন না? কেশবকে ওরা যত দিত ততই নেব, তার বেশি নেব না। যদিও আমার বিল কেশবের বিলের 4 গুণ, ইচ্ছে করলে 4 গুণ সেলামিও পেতে পারি। কিন্তু আপনি এ ক্ষতি স্বীকার করতে যাচ্ছেন কেন? দাঙ্গা নিবারণ করবার জন্যে। অনর্থক রক্তারক্তি করে কি হবে বলুন? তাছাড়া জমিদারি প্রজাদেরই, এর থেকে যা হয় তা ওদের জন্যই খরচ করি আমি। এবছর ওই বিলটা আমার বন্দোবস্ত করবার ইচ্ছে ছিল না। ইচ্ছে ছিল একজন ফিশারি এক্সপার্টকে আনিয়ে কি করলে মাছের উন্নতি হয় তারই ব্যবস্থা করার। এবছর সেটা থাক না হয়। এইসব অভিনয়ের মধ্যে না গিয়ে বীরা দেবীকে এই খবরটা পাঠিয়ে দিলেই তো পারতেন। সময় পেলাম কই? ওই তো মহিমগঞ্জে চলে গেছেন। হুকুম দিয়ে গেছেন জোর করে বাঁধ কেটে দেবার জন্য। মনমেথও ছাড়বার লোক নয়। বন্দুক টন্দুক নিয়ে তৈরি হয়ে গেছে সে। আপনি ইচ্ছে করলে এখন এতগুলো প্রাণী হত্যা নিবারণ করতে পারেন। অন্য আর কোনো উপায় নেই। কুঞ্জকে দ্বার প্রান্তে দেখা গেল আবার। কালো সিল্কের একখানা শাড়ি নিয়ে এসেছে। ওই টেবিলের ওপর রাখ। হাতির খাওয়া হলো কিনা দেখ। 3:30 বেজে গেছে, এখনই বেরোতে হবে। কুঞ্জ বেরিয়ে গেল। হিরণ্যগর্ভ তুঙ্গশ্রীর দিকে চেয়ে বললেন, আপনি তাহলে আর দেরি করবেন না। এই নিন গগলস, আপনার রিভলভারটাও নিয়ে নিন। এই যে। আর একটা ড্রয়ার খুলে অ্যাটাচিটা বার করে দিলেন। ও ঘরে গিয়ে শাড়ি বদলে আসুন চট করে। আমি ততক্ষণ একটু কফি করে ফেলি। তুঙ্গশ্রীর দিকে চেয়ে একটু মুচকি হেসে পাশের ঘরে চলে গেলেন হিরণ্যগর্ভ।
সে ঘরে সন্ধ্যাবেলা তিনি খাবার খেয়েছিলেন। তুঙ্গশ্রী বজ্রাহত হয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ, তারপর শাড়িটা তুলে নিয়ে পাশের ঘরে চলে গেলেন, অবশ্য আর একটা ঘরে। ভৈরবীর পালা শেষ হয়ে আরম্ভ হয়েছে তরি। মেঘ সুন্দর মেতে উঠেছে একেবারে। যে পিনাকধারী নীলকণ্ঠ ঐহিভূষণ সন্ন্যাসীর প্রেমাগ্নিতে আত্মহুতি দিয়েছিলেন সতী, যার স্বপ্ন রাজকন্যা উমাকে তপস্বিনী করেছিল, সেই চন্দ্রমৌলি ভৈরবের আরাধনা করছিলেন এতক্ষণ ভৈরবী রাগিনী সমস্ত অন্তরের আকুতি দিয়ে। গম্ভীর সুরের অন্তরালে মধুর মিনতির সঙ্গে অবশ্যম্ভাবী হতাশার। নিশীথিনীর বিরহের সঙ্গে প্রভাতের প্রত্যাশার যে সূক্ষ্ম মিলন ঘটেছিল, যে অপরূপ প্রতি মুহূর্তেই অপরূপ হয়ে ওঠার সম্ভাবনায় আবিষ্ট করে তুলেছিল কল্পনাকে, তার অবসান হয়েছে একটু আগে। মেঘ সুন্দর তন্ময় হয়ে ভৈরবী রাগিনীর রূপটা দেখছিলেন যেন চোখের সামনে। ষষ্ঠ ফটিকের গৃহে বসে সুনয়নী তন্নী আকুল কণ্ঠে গান গাইছে যে ভৈরবীর উদ্দেশ্যে, কোথায় সে আত্মভোলা গঙ্গাধর? হাতের পদ্ম যে শুকিয়ে এলো, আকাশের নীলে যার নীলকণ্ঠের আভাস, সূর্যলোকের প্রশান্ত মহিমায় যার প্রচ্ছন্নতার প্রতিচ্ছবি, অভ্রভেদী হিমালয় শীর্ষে যার গম্ভীর রহস্যের বিরাট, কোথায় সে? কোথায় সে? দুই বাহু প্রসারিত করে লুটিয়ে পড়েছিল যেন ভৈরবী। শেষ হয়ে গেল ভৈরবী, থেমে গেল হীরাবাইজি। আচ্ছন্ন হয়ে বসেছিলেন মেঘসুন্দর। কারোর মুখ দিয়ে কোনো কথা সরেনি অনেকক্ষণ। ভৈরবী রাগিনীর করুণ মিনতির নীরব কুয়াশার মতো দিশাহারা করে রেখেছিল মেঘসুন্দরকে খানিকক্ষণ। তানপুরার ঝংকারে আবার তার ঘোর কেটে গেল। তিনি চোখ খুললেন। কুয়াশা কেটে গেল ধীরে ধীরে। ধীরে ধীরে আবির্ভূতা হলেন তরি। তরিও ভৈরবের পূজারিণী, কিন্তু এই পূজার ধরনটা একটু বিভিন্ন। ভৈরবীর ব্যর্থতা ইনি যেন বুঝতে পেরেছেন। কমল পানি হয়ে মহাকালকে ভোলাবার চেষ্টায় তাই ইনি করছেন না। উদাসীন ভোলাবার চেষ্টা করার মানে নিজের আত্মসম্মানহানি করা, এ কথা যেন বুঝেছে তরি, তাই তিনি ভৈরবকে গান শোনাচ্ছেন না। কিন্তু সমস্ত অন্তর গানে ভরে উঠেছে যে, উদ্বেলিত অন্তরের আবেগ যে বুক ফেটে বেরোতে চাইছে শত ধারায়। তাই নির্জন বনে ঘুরে বেড়াচ্ছেন তন্নী তরি অস্থির হয়ে, আর গান শোনাচ্ছেন ভৈরবকে নয়, হরিণদের। তার হিমকুণ্ড কান্তিতে তার অজ্ঞাত সারেই ফুটে উঠেছে যেন মহাদেব শিরলগ্ন শিশু শশীর রজতাভা। নয়ন যুগলে সন্তর্পণে উঁকি দিচ্ছে শঙ্কাতুর প্রত্যাশা। নতুন রসে ধীরে ধীরে নিমজ্জিত হচ্ছেন মেঘসুন্দরের মন। হঠাৎ ছনছন করে বেজে উঠল টেলিফোন। স্বপ্নের প্রাসাদ ছনছন করে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হ্যাঁ, হ্যালো হ্যালো, শুনছি, বলো, কি খবর? তাই নাকি? যে খবর শুনলে তাদের মুখটা শুকিয়ে গেল তার। শেয়ার মার্কেটের দালাল অতিশয় দুঃসংবাদ দিল একটা। ফোনটা রেখে সোজা হয়ে বসতে গিয়ে হাঁটুর ব্যথাটা টনটন করে উঠল। গেলুম গেলুম, নারায়ণ নারায়ণ। একটু সামলে পর মুহূর্তেই চড়া গলায় হুকুম দিলেন, গণপত সিং, রামবাবুকে বোলাও। নেপথ্যে একটা জি হুজুর শোনা গেল। মেঘসুন্দর আপন মনে গজগজ করতে লাগলেন, কোথা থেকে একটা অঘা ডাক্তার দুটোতে এসেছে আমার ভাগ্যে। ইঞ্জেকশন করে করে কাঁথা সেলাই করে ফেললে, হাঁটুর ব্যথা কমাতে পারলেন না এখনো। পর মুহূর্তেই কিন্তু হাঁটুর ব্যথা ভুলতে হলো তাকে দ্বার প্রান্তের শিখরিণীকে দেখে। মন মতো এখনো ফেরেনি তিনি জানেন। শিখরিণীকে দেখে মনে মনে একটু সংকুচিত হয়ে পড়লেন তিনি। মনমতের এইসব গোয়ার তুমির জন্যেই তিনি যেন অপরাধী। তাকে কেউ অপরাধী সাব্যস্ত করেনি, তিনি নিজেই মনে মনে এটা ঠিক করে নিয়েছেন। তার জমিদারি রক্ষা করার জন্যেই তো মনমতো যখন তখন নিজের প্রাণ বিপন্ন করে বসে। তার জন্যেই শিখরিণীকে এখানে থাকতে হয়, মনমতোকেও থাকতে হয়। মনমতোর কলকাতায় যা বিষয় সম্পত্তি আছে তাতে রাজার হলে থাকতে পারে সে কলকাতায়, তার জন্য এখানে থাকতে হয়েছে ওকে। হিরণটা তো বিয়ে থা করলে না। মনমতো অবশ্য
সর্বেসর্বা করে রেখেছেন তিনি। মাঝে মাঝে তার ইচ্ছে হয় উইল করে বিষয়টা মনমতোকে দিয়ে দেন, কিন্তু তখনই আবার মনে হয় পূর্বপুরুষের বিষয়ে পরের ঘরে চলে যাবে। হিরণ যেরকম উড়নচণ্ডে, ওকে দিয়ে দিতে ভয় করে। হয়তো বিষয় আশায় বেচে বড় বড় চিড়িয়াখানা বানাতে শুরু করে দেবে। কিন্তু তবু বংশধর তো। এখন কিছু ঠিক করতে পারেননি মেঘসুন্দর। শিখরণীকে দেখে একটু বিপন্ন বোধ করলেন। মনমতো এখনো ফিরল না, মাটি করলে দেখছি। তিনি জানেন শিখরণী কিছু বলবে না, ও কখনো কিছু বলে না, চুপটি করে থাকে। কিন্তু ওই চুপ করে থেকে ও নিজের বক্তব্যটি বেশ প্রকাশ করে। কেশব যখন ওকে বিয়ে করতে চেয়েছিল তখনও চুপ করেছিল, বিয়ে করতে যখন দেওয়া হলো না তখনও চুপ করেছিল। কিন্তু ওই চুপ করে থাকার মধ্যেই মেঘসুন্দর এটুকু অন্তত বুঝতে পেরেছিলেন যে কেশবকে বিয়ে করতে ওর আপত্তি ছিল না। অথচ শিখরণী মুখ ফুটে কিচ্ছু বলেনি। ওর কুচকুচে কালো চোখের দৃষ্টিতে অদ্ভুত ভাষা আছে একটা। মনমতোকে বিয়ে করে ও অসুখী হয়নি, কিন্তু সুখীও হয়নি খুব। পত্নীর কর্তব্য নিষ্ঠা তাই ঠিক আস্ফালন করে না, একটু বেশি করে যেন আঁকড়ে থাকতে চায়। ত্রুটির কোনো ছিদ্র দিয়ে তার মনের কথাটা যেন প্রকাশ না পায়, এই বিষয়ে সর্বদা সচেতন। মুখ ফুটে কিছু বলে না, কিন্তু মেঘসুন্দর বোঝে সব, আর সেই জন্যই ভয় করেন ওকে। শিখরণী এসে বলল, কাকু, তোমার খাবার কি এখানেই আনবো? কি খাবার করেছিস? তুমি তো ডিমের হালুয়া করতে বলেছিলে। বেশ, নিয়ে আয়। শিখরণী তবল চেয়ার নিয়ে চলল, বলল, আপনার জন্য আনবো তো? তবলছি মুসলমান আদাব করে সম্মতি জ্ঞাপন করলেন। হীরাবাইজি পুজো না করে খাবেন না শিখরণী তা জানে, সুতরাং তাকে তার জিজ্ঞাসা করলেন না। বিনি পোড়ারমুখীকে সকাল থেকে দেখছি না, আমার হাঁটুতে শেক পড়েনি এখনো। মিনুর মাথা ধরেছে বলেছে, ঘুমোচ্ছে শুয়ে, শেকের ব্যবস্থা করছি। শিখরণী ভিতরে চলে গেল। মেঘসুন্দরের মনে মনে বললেন, মনমথোর কথা জিজ্ঞাসা পর্যন্ত করলেন একবার। অথচ হঠাৎ যেন অত্যন্ত বিপন্ন হয়ে পড়লেন তিনি। এই অনুক্ত অভিযোগের কি যে প্রতিকার করবেন তা মাথায় এলো না। তাছাড়া কী বা করতে পারেন? মনমথই বা ফিরছে না কেন এখনো? কাল সেই ছোকরা যে আলটিমেটামখানা দিয়ে গেছিল সেটার সামনেই পড়েছিলেন, সেটা তুলে চোখ বুলিয়ে দেখলেন একবার। যুগলগঞ্জের মিলেও স্ট্রাইক শুরু হয়ে গেছে হয়তো এখন। ক্যান্ডেল কোম্পানির শেয়ার দাম পড়ে গেছে। ছিছি, আলটিমেটা আর একবার তুলে দেখলেন। মনমতোকে এসেই হয়তো আবার যুগলগঞ্জে ছুটতে হবে। শিখরণী আবার চুপ করে থাকবে। সর্বরঞ্জন এসে বিনীতভাবে নমস্কার করে বসল। সর্বরঞ্জন দে স্থানীয় উকিল একজন, খোসামত করবার জন্য রোজ আসে একবার। গানের যদি কিছু বোঝে না সমজদারের মতো মাথা নাড়ে তবু। লোকটাকে দেখে অকারণে আপাতমস্তক জ্বলে উঠল তার। বেটে লোকটা দূর দূর ছুবো ছুবো করে, কেবলই আসে মকদ্দমার সন্ধানে। মানুষ নয় যেন বিড়াল একটা। এসেই গলা বাড়িয়ে তবলচির সঙ্গে কি ফুসফুস গুজগুজ করেছে দিয়ে দিয়েছে। দামোদর ভট্টাচার্য হাজির হলেন এসে। ইনিও এক স্তাবক, গানের বিষয়ে নানা শ্লোক মুখস্থ করে এসে শোনাবে খালি, অথচ গানের গও বোঝে না। মেঘসুন্দরের হঠাৎ মনে হলো, সর্বরঞ্জনকে কাজে লাগালে মন্দ হয় না, এক ঢিলে দুটো পাখি মারা যাবে। লোকটাকে বিদায় করা হবে, মনমতো ধকলটাও কমবে হয়তো। সর্বরঞ্জন, একটা কাজ করতে পারো? তার পারবো না কেন, হুজুরের কাজ করবার জন্যেই তো আমরা হাজির আছি। ফোড়ন কাটলেন দামোদর। মেঘসুন্দরের ইচ্ছে হলো লোকটা গালে গিয়ে ঠাস করে চড় মারেন একটা, কিন্তু তার মারবার উপায় নেই। প্রথমত ব্রাহ্মণ, দ্বিতীয়ত অপরিহার্য প্রয়োজনও একটা। আশেপাশে দু চারটে তাকিয়া থাকা যেমন প্রয়োজন, তাকিয়ার মতো দু চারটে লোক থাকাও প্রয়োজন তেমনই। ওগুলোকে ঠেসে মেরে দুমড়ে অদ্ভুত ধরনের আরাম পাওয়া যায় একটা। সর্বরঞ্জন উৎসুক নয়নে আদেশের প্রতীক্ষা করছিলেন। যুগলগঞ্জ মিলে আবার কি একটা গোলমাল বেঁধেছে।
কাল এক ছোড়া এসে আলটিমেটাম দিয়ে গেছে একটা, মন মতো এখানে নেই, তুমি একবার খবর নাও দেখি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, বলে উঠলেন দামোদর। দামোদরের দিকে একটা চাপা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সর্বরঞ্জন বেরিয়ে গেলেন। এই রোদে 8 মাইল বাইক করে কি সহজ কথা? কিন্তু যেতেই হবে, উপায় নেই। দন্ত সর্বস্ব একটা হাসি হেসে দামোদর তখন বললেন, হুজুরের হাঁটুটা কেমন আছে? আমি একটা। কিন্তু কথা তিনি শেষ করলেন না। হীরাবাইজিকে কথা কইতে দেখে সসম্ভ্রমে থেমে গেলেন। হীরাবাইজি বলেন, কাল যে মেয়েটি এসেছিল সেও একজন শ্রমিক নেতা শুনলাম। নেত্রী বলুন। বিকশিত তদন্ত দামোদর ব্যাকরণটা সংশোধন করে দিলেন। কে? তুঙ্গশ্রী? সবিস্ময়ে বলে উঠলেন মেঘসুন্দর। হ্যাঁ, তুমি কি করে জানলে? কাল রাত্রে আমার সঙ্গে দেখা করেছিল। আমার ছেলেবেলার একসঙ্গে পড়তাম। আমার মিলে স্ট্রাইক করাতে এসেছে। তা বললে না ঠিক। তা কি বললে কখনো? চোখ মোটকে ফোড়ন দিলেন আবার দামোদর। কিন্তু ওকে তো হিরণের সঙ্গে দেখলাম। সেরকম কিছু হলে হিরণ কি? ও, ছোট হুজুরের সঙ্গে ছিলেন? তাহলেও কিছু নয়। অনাহুতভাবে আবার মন্তব্য করলেন দামোদর। তার চোখে মুখে কিন্তু যে ভাব প্রস্ফুটিত হয়ে উঠল, তার সঙ্গে তার মুখের কথার মিল আছে বলে মনে হলো না। কথাটা বলে আর চোখে ভিজা বিড়ালের মতো এমনভাবে চাইতে লাগলেন তিনি যেন মেঘসুন্দরের দিকে, যার অর্থ, এত লোকের সামনে ছোট হুজুরের নিন্দেটা কেন করি, কিন্তু হুজুরের মতো কিছু অবিদিত নেই। দুজন ভৃত্য সমব্যবহারে দ্বারপ্রান্তে শিখরিণীর আবির্ভূত হলো আবার। খাবার নিয়ে এসেছে। মেঘসুন্দর আর তবলচির সামনে ছোট ছোট তেপাওয়ায় নিপুণভাবে খাবারগুলো পরিবেশন করিয়ে শিখরিণী দামোদরের দিকে তাকিয়ে বলেন, ভট্টাচার্য মশাই, আপনাকে কি ফল টল এনে দিই? তা দিতে পারো, 2-1টা মিষ্টি দিলেও আপত্তি নেই। মেঘসুন্দরের দিকে চেয়ে শিখরিণী বললেন, কাকু, তোমার শেকের জল চড়িয়েছি, তুমি খেয়ে নাও, তারপর শেক দিয়ে দিচ্ছি। শিখরিণী চলে গেল ভিতরে। হুজুরের হাঁটুর ব্যথাটা সারেনি তাহলে এখনো? মাদুলিটা তাহলে বেঁধে দিয়ে যাই? যজ্ঞেশ্বরের হাঁটু এতেই সেরেছে। মাদুলি? কিসের মাদুলি? ও একটা তুক। 7 ছেলের মাকে দিয়ে একটু আদা, একটু বেলের ছাল আর গোটা 4 গোঁদো পোকা বাটিয়ে তামার মাদুলিতে সেটা পুড়ে ধারণ করলে অব্যর্থ ফল হয়। সচক্ষে দেখা আমার। যজ্ঞেশ্বরকে ডাকিয়ে জিজ্ঞাসা করে দেখুন। বললে বিশ্বাস করবেন না, হাঁটুটি তার ওই তানপুরা আর তাম্বুরাটার মতো হয়েছিল। এই মাদুলিতেই সারল। হুজুরকে কয়েকটা দিন থেকেই দেব ভাবছি। আদা, বেলের ছাল, গোঁদো পোকা সব জোগাড় করে রেখেছিলাম, কিন্তু 7 ছেলের মা পাওয়াই মুশকিল ছিল না। একটি মেয়ে থাকতে পাবে না, উপর্যুপরি 7টি ছেলে হওয়া চাই, 8টি হলেও চলবে না। এই অঞ্চলে এক আছে আমাদের ওই সময়ের মা, সে কাল এসেছিল, তাকে ধরে বাটিয়ে নিয়েছিলাম, ধারণ করে ফেলেন ওই আজই। লাল সুতোয় লটকানো ঢোলকের মতো বেশ বড় একটা মাদুলি বার করে উঠে দাঁড়ালেন দামানন। কোথায় পড়তে হবে ওটা? গলায়। মাথা খারাপ নাকি তোমায়? গলায় আমি ওই ঢোল ঝুলিয়ে বসে থাকবো? বেশি নয়, মাত্র 3 দিন। বৃদ্ধ ব্রাহ্মণের কথাটা রাখুন হুজুর। করজোরে করুণ কণ্ঠে এমনভাবে কথাগুলো বললেন দামোদর যেন মেঘসুন্দর আর আপত্তি করতে পারলেন না। দাও, ছাড়বে না যখন। দামোদর ভক্তি ভরে মাদুলিটিকে প্রণাম করে ঝুলিয়ে দিলেন সেটা মেঘসুন্দরের গলায়। কি যন্ত্রণা! অস্ফুট কণ্ঠে সদক্তি করলেন তিনি। দামোদর ভট্টাচার্য খাবার নিয়ে গেল একজন ভৃত্য। খেতে শুরু করলেন সবাই। মাদুলি পরে ডিম টিম খাওয়া চলবে তো? সব চলবে। আহার পর্ব নীরবেই সমাধা হলো। তারপর শিখরিণী নিয়ে এলো শেকের সরঞ্জাম। আতর দিয়েছিস তো ভালো করে? বাবা, যা গন্ধ ওষুধটায়। দিয়েছি। অস্তে, তুলে দে মা, মেরে ফেলবি নাকি? না, আতর দিয়েও গন্ধ যায়নি। শিখরিণী নীরবে শেক দেওয়া সমাপ্ত করে চলে গেল। তারপরে এলেন ডাক্তার রামচন্দ্র। আসবা মাত্রই গান
গিয়ে তাকে অভ্যর্থনা করলেন মেঘসুন্দর। সব বীরত্ব হলো তো ভোতা, গন্ধমাদন আনলে বয়ে, বিশ্বল্যকরণী কোথা, কোথায় বলো কোমল ব্যথা, কম হয়নি? স্মিত মুখে প্রশ্ন করলেন হৃষ্টপুষ্ট রামচন্দ্র। বেড়েছে। আপনি সে ওষুধটা খান? হো বাবা, ওতে লিভার খারাপ হয় শুনেছি। লিভার খারাপ করতে হলে হুইস্কির মাত্রাটা বাড়িয়ে দিতে পারি। ও ওষুধ খেতে যাবো কোন দুঃখে? স্যালিসিলেট মিক্সারটা খেয়েছিলেন কাল? এক দাগ খেয়েছি, বড্ড বিশ্রী খেতে। সিরাপ তো দিয়েছিলাম, তাতে আরও খারাপ হয়েছে। আচ্ছা, আজ অন্য ওষুধ নিয়ে এক পিল করে দিই তাহলে। আবার কি ওষুধ? লিভার টিভার জখম করবে না তো আবার? না, স্যালিসিলেট মিক্সচারটা খাবেন দু একবার। তুমি খাওগে, যাও। জিভটা দেখি। রামচন্দ্র রুটিন অনুযায়ী মেঘসুন্দরের নাড়ি, জিভ, চোখ, পেট, বুক সব পরীক্ষা করে দেখলেন। না, দেখলে মেঘসুন্দর চটে যান মনে মনে। ব্লাড প্রেশারও মাপলেন। কত এখন? মিছে কথা বললেন রামচন্দ্র। আজ তো কমই দেখছি, 170, 120। অদ্ভুত কনস্টিটিউশন আপনার। খুশি হলেন মেঘসুন্দর। চোখে এক ছদ্ম বিস্ময় প্রকাশ করে তবু প্রশ্ন করলেন, অদ্ভুতটা কি দেখলে? এত বয়সের প্রত্যেকটি অর্গান একেবারে পারফেক্ট, বাত বা ব্লাড প্রেশারও কিছু নয়। আর এই বয়সে ইউরিনে সুগার, অ্যালবুমিন থাকাটা স্বাভাবিক। চুকে পাক ধরাটা যেমন। এইটুকুই রামচন্দ্রের চাকরি। নানা ছলে ও ছুতোয় এই মিথ্যে ভাষণটুকু একজন ডিগ্রিধারী ডাক্তারের মুখ থেকে শোনবার জন্যই তাকে মাইনে দিয়ে রেখেছেন মেঘসুন্দর। ডাক্তারের পর্ব সমাপ্ত হলো। রামচন্দ্র চলে গেলেন। ফোন এলো আবার। কলকাতার দালাল বলেছে আজকের দরেই শেয়ারগুলো বেচে দিলে 10,000 টাকার ওপর দিয়ে যাবে, কিন্তু ধরে রাখলে আরও ক্ষতির সম্ভাবনা। কেমন যেন দুর্বল বোধ করতে লাগলেন মেঘসুন্দর। জবাব দিলেন মনমতোর সঙ্গে পরামর্শ করে জানাবে একটু পরে। হীরাবাইজি তানপুরায় ধীরে ধীরে ঝংকার দিলেন আবার। উৎকণ্ঠ হয়ে উঠলেন মেঘসুন্দর। মরুভূমির মধ্যে হঠাৎ ওয়েসিস দেখতে পেলেন যেন। কি ধরবেন? ভুরু নাচিয়ে প্রশ্ন করলেন দামোদর। তরি। ও, তারই বড় ভালো জিনিস। প্রাচীন সংস্কৃত শ্লোকে উল্লেখ রয়েছে এর। তরি নদাদিরাত্রি ভৈরব বসন্তশ্চ। আমাকে একটু ওকে রেহাই দেবেন না তোমরা? বোমার মতো ফেটে পড়লে মেঘসুন্দর। তোমার খোঁড়া ভাইপোটার চাকরি করে দেব দেব শপথ করেছি। বাড়ি যাও তুমি। যে আঁকে। কিছুমাত্র অপ্রতিভ না হয়ে দামোদর উঠে পড়লেন এবং শুট করে চলে গেলেন। হীরাবাইজি তানপুরা রেখে দিয়ে সেতারে গদ ধরলেন একখানা। মিনিট 5 মধ্যে বেশ জমে উঠল। চোখ বুঝে এলো মেঘসুন্দরের। বাহ বাহ, সাবাস সাবাস, অস্ফুট কণ্ঠে বলতে লাগলেন। কিন্তু আবার বাধা পড়ল। জুতো মশমশিয়ে রাইফেল কাঁধে মনমতো এসে প্রবেশ করলেন। কি হলো ওখানকার ব্যাপার? মেঘসুন্দর প্রশ্ন করলেন উৎকৃত কণ্ঠে। দাঙ্গা হয়নি? যাক, বাঁচা গেল। তোমাদের দিকে সরে পড়লো বুঝি সব? না, ওরা কেউই আসেইনি। আসেইনি? তাহলে কি ভুল খবর পেয়েছিলে নাকি? খবর ঠিকই পেয়েছিলাম, ওরা দাঙ্গা করবে বলে তৈরিও হয়েছিল জানি, কিন্তু কেন যে এলো না তা বুঝতে পারলাম না। যাক, তাতে দুঃখের কিছু নেই, বাঁচা গেছে। যাও, তুমি বিশ্রাম করো গে একটু। হিরণদা কোথায় গেল তাও বুঝতে পারলাম না। হিরণদাকে নেবার জন্য হাতি পাঠিয়েছিলাম কাল রাতে, এখনো পর্যন্ত হাতিও ফেরেনি। হিরণদারও পাত্তা নেই। সকালে একটা লোকে গিয়ে খবর দিয়ে এলো হিরণবাবু সবাইকে ফিরে আসতে বললে দাঙ্গা আর হবে না। তিনি হাতি নিয়ে বাইরে যাচ্ছেন, বিকেল নাগাদ ফিরবেন। কোথায় যাচ্ছেন, কি বৃত্তান্ত কিছুই সে বলতে পারল না। এখানে এসে কুঞ্জর মুখে শুনলাম খুব ভোরে হিরণদা বেরিয়েছে সেই ভদ্রমহিলাটিকে সঙ্গে নিয়ে। কোন ভদ্রমহিলাটিকে? কাল যিনি এখানে বসেছিলেন, তুঙ্গশ্রী না কি নাম যেন। তুঙ্গশ্রীকে নিয়ে হাতিতে করে বেরিয়েছেন? বলো কি? হীরাবাইজির মুখে যা শুনছি, ভয়ঙ্কর মেয়ে মানুষও। আমাদের যুগলগঞ্জ মিলে স্ট্রাইক করবার চেষ্টায় এসেছে। কাল এক ডেপো ছোড়া এসে এই অ্যালিমেটামটা দিয়ে গেছে, একবার দেখো। আলটিমেটামখানা মনোমতোর হাতে দিলেন। মতো ভ্রু কুঞ্চিত করে দেখতে লাগলেন।
খেয়ে উঠেই আবার ছুটতে হবে সেখানে দেখছি। সর্বরঞ্জনকে পাঠিয়েছি, সে ঘুরে আসুক, তুমি ততক্ষণে একটু বিশ্রাম করে নাও। হ্যাঁ, আর একটা বিষয়েও পরামর্শ করার আছে। শেয়ার মার্কেটেও ঘোষাল এখনই ফোন করেছিল। সেদিন ওই লোকগুটার পাল্লায় পড়ে অতগুলো টাকা শেয়ার কিনলাম, হু হু করে তার দর পড়ে যাচ্ছে নাকি। কেরোসিন তেল আর কয়লার দুর্ভিক্ষ থেকে ভেবেছিলাম যে মোমবাতির চাহিদাটা বুঝেই বাড়বে, কিন্তু ঠিক উল্টো হলো দেখছি। তোমাকে আর দাঁড় করিয়ে রাখবো না, চলো আমি না হয় ভিতরে যাই। লাঠিটা দাও তো। হ্যাঁ, একটু ধরো আমাকে। এই ঠিক হয়েছে। মনমতোর কাঁধে হাত দিয়ে উঠে দাঁড়ালেন মেঘসুন্দর। তারপর হীরাবাইজির দিকে চেয়ে করুণ হেসে বললেন, এবেলার ঝামেলার পর ঝামেলা জুটছে ক্রমাগত। এবেলা আর জমবে না, ওবেলা চেষ্টা করা যাবে। যাও, তুমি পুজো সেরে খাওয়া দাওয়া করোগে। মনমথোর কাঁধে হাত দিয়ে লাঠি ধরে ধরে অস্ফুট কাতরোক্তি করতে করতে অন্তঃপুরের দিকে অগ্রসর হলেন মেঘসুন্দর। তুঙ্গশ্রী হিরণ্যগর্ভর সংবাদ নিম্নলিখিত রূপ। ভোরবেলা প্রস্তুত হয়ে বেরিয়ে তুঙ্গশ্রী দেখলেন বিরাট এক হাতের পিঠে বিরাট এক হাওদা। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন ক্ষণকাল। ইতিপূর্বে তিনি কখনো হাতিতে চড়েননি। চড়তে অবশ্য কষ্ট হলো না কিছু, সিঁড়ি ছিল, হাওদাতে বিছানাও ছিল বেশ। তুঙ্গশ্রী চড়বার পর হিরণ্যগর্ভ চড়লেন। হাতি চলতে শুরু করলো গজেন্দ্র গমনে। কিছুক্ষণ নীরবেই বসে রইলেন দুজনে। হিরণ্যগর্ভ প্রত্যাশা করেছিলেন দাঙ্গার কথাই শুনে তুলবেন বোধহয় তুঙ্গশ্রী, কিন্তু তুঙ্গশ্রী হঠাৎ অপ্রত্যাশিত প্রশ্ন করলেন একটা, আচ্ছা, কেশববাবু তার স্ত্রীকে ত্যাগ করেছেন কেন বলতে পারেন? সে বড় শোচনীয় ঘটনা। ওর স্ত্রীর লেপ্রসি হয়েছে। লেপ্রসি? কুষ্ঠ? হ্যাঁ। স্ত্রীকে উনি খেতে পারতেও দেন না। এত সব কথা কে বলল আপনাকে? যেই বলুক, সত্যি কিনা বলুন না। দেয় না। ওর ধারণা সুষমার বাবা, কেশবের স্ত্রীর নাম সুষমা, সব জেনে শুনে লেপ্রসির ব্যাপারটা লুকিয়ে ওর সঙ্গে বিয়ে দিয়েছে। আর এই ষড়যন্ত্রের মধ্যে আমিও আছি। আপনি আছেন এ মনে করবার কারণ? কারণ সম্বন্ধে আমিই করেছিলাম। আপনি করেছিলেন নাকি? হ্যাঁ, করেছিলাম। শিখরিণীর সঙ্গে যখন ওর বিয়ে হলো না, তখনও খেপে গেল যেন। 7 দিন খায়নি, স্নান করেনি, একটা ঘরে খিল দিয়ে চুপ করে পড়েছিল। তারপর হঠাৎ চলে গেল কলকাতা। শুনলাম বিষয়ের খানিকটা বাধা দিয়ে 5 লাখ টাকা ধার করেছে এক মারোয়ারির কাছ থেকে। সেই টাকা নিয়ে ফিরে এলো এখানে। এসে যথেচ্ছার আরম্ভ করে দিল দিন কতক নিজের জমিদারিতে। গেরস্ত ঘরের ঝি বউরা সন্ত্রস্ত হয়ে উঠল। আমি অবশ্য বুঝতে পারছিলাম কেন করছে। কেন? প্রশ্ন করল তুঙ্গশ্রী। লোকে ডিলিরিয়ামের প্রলাপ বকে যে জন্য, খ্যাপা কুকুর সবাইকে কামড়ে বেড়ায় যে জন্য। তারপর একটু হেসে হিরণ্যগর্ভ বললেন, আমার কিন্তু এসব কথা আপনাকে বলা ঠিক হচ্ছে না বোধহয়, কিন্তু দরকার পরচর্চা করে। আপনি দেশের উন্নতির জন্য জীবন উৎসর্গ করেছেন। আপনাকে অন্য অনেক কথা বলবার আছে আমার। আমি যে সব স্কিম করেছি তার জন্য লোক পাচ্ছি না ভালো। আপনারা অনেক রকম খোঁজ রাখেন, হয়তো ভালো লোক জোগাড় করেও দিতে পারেন। তাছাড়া আমার উপর যে শত্রুতা বোধটা জেগেছে সেটাও হয়তো কেটে যাবে আমার কথা শুনলে। বুঝতে পারবেন যে আসলে আমরা এক জাতেরই লোক, একসঙ্গেই কাজ করা উচিত। শুধু শুধু কেশববাবুর কথাটা শেষ করে ফেলুন আগে। ওর স্বরূপটা আমার আগে জানা দরকার, কারণ ওকে কেন্দ্র করেই দেশের কাজ আরম্ভ করেছি আমি। ওর সঙ্গে মতের মিলও আছে আমার। একটু হেসে হিরণ্যগর্ভ বললেন, দেখুন, কারোর স্বরূপ ঠিক মতো জানতে হলে তাকে ভালোবাসতে হবে। তার সম্বন্ধে কয়েকটা ঘটনা শুনলেই তার স্বরূপ জানা যাবে না। আমি আমার বাল্যবন্ধু তাকে ভালোবাসি, তাই তার সম্বন্ধে কতগুলো কটু সংবাদ আপনাকে দিতে ইচ্ছে করছে না। আপনি হয়তো ভুল বুঝবেন তাকে। আপনি তার স্বরূপটা চিনেছেন তো? চিনেছি। সেইটাই কি বলুন? ও অসুস্থ। তুঙ্গশ্রী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বন্ধুকে অসুস্থ জেনেও তার বিয়ের সম্বন্ধ করতে গেলেন যে হঠাৎ? ভেবেছিলাম বিয়েটা হয়ে গেলেও সুস্থ হবে। অবশ্য বিয়ের কথা আমার মনেই হতো না যদি না কেশব সুষমাকে চিঠি লিখে বসত। সুষমার বাবা নবীনবাবু কেশবদেরই স্বজাতি। সুষমা মেয়েটি রূপসী,
কিন্তু গরিব বলে বিয়ে হচ্ছিল না। তাকে কেশব একদিন এক কুৎসিত প্রস্তাব দিয়ে চিঠি লিখে বসলো। এতেই বুঝতে পারছেন ওর মাথাটা কতটা খারাপ হয়ে গিয়েছিল। নবীনবাবু আমাকে প্রজা, যিনি কাঁদতে কাঁদতে এবং কাঁপতে কাঁপতে চিঠি নিয়ে আমার কাছে এসে হাজির হলেন। তারপর একটু চুপ করে হেসে বললেন, এতক্ষণে আমার স্বভাবের একটু আঁচ পেয়েছেন আশা করি। কৌশল করে কাজ হাসিল করতে পারলে হাঙ্গামার মধ্যে আমি ঢুকতে চাই না। আমি ভাবলাম ঢিলটা যদি ঠিক লেগে যায় একসঙ্গে 3টে পাখি মারব। কেলেঙ্কারি নিবারণ হবে, দারিদ্র নিবারণ বাবুর কন্যাদায়ের উদ্ধার হবে, কেশবের মাথাটাও ঠিক হয়ে যাবে। নিজেই গিয়ে কেশবকে বললাম, সে রাজি হয়ে গেল। দিন কতক ভালোও রইল, কিন্তু অদৃষ্ট খারাপ, মেয়েটার হলো লেপ্রসি। কে কেশবের মাথায় ঢুকিয়ে দিল যে আমি ষড়যন্ত্র করে নাকি ওকে ওই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত মেয়েটাকে গছিয়ে দিয়েছি। ব্যাস, আবার সব গোলমাল হয়ে গেল। তারপর থেকে সেই যে কলকাতা চলে গেছে আর ফেরেনি। আমি খানিকক্ষণ নীরব হয়ে রইলাম। হিরণ্যগর্ভ তারপর বললেন, ওর মতো এরকম সাহসী প্রাণবন্ত লোক খুব কম দেখেছি। শক্তি আর উৎসাহ যেন মূর্ত হয়ে উঠেছে ওর মধ্যে। কিন্তু একটি দোষেরই ওর সর্বনাশ হয়ে গেছে, ভয়ঙ্কর দাম্ভিক। ইংরেজিতে যাকে বলে প্যাশনেটলি ভ্যাগ্লোরিয়াস। আবার খানিকক্ষণ নীরব থেকে বললেন, আমার মনে হয় শিক্ষয়িনীর সঙ্গে যদি ওর বিয়ে হতো তাহলে এসব কিছু হতো না। কাকুর গোয়ার্তমির জন্যই এই সর্বনাশটা হয়েছে। এ যুগে যে ওসব গোড়ামির অচল তা ঠিক বুঝলেন না। এ যুগে তুঙ্গশ্রী ত্যাগ করলেন না। আর একটা সর্বনাশ হবার জোগাড় হয়েছে। কিন্তু কি? বিশু আর বিনুর কাহিনীটা তখন বললেন তিনি। হিরণ্যগর্ভ বিস্মিত হলেন না, বললেন, আমি ওরকম কিছু একটা আশঙ্কা করেছিলাম, কিন্তু কাকুকে কিছু বলবার জো নেই। উনি একেবারে পাক্কা অর্থোক্রেটিক একটি। আমি কিন্তু আশ্বাস দিয়ে এসেছি ওদের। ও। হিরণ্যগর্ভের চোখে বিস্ময় কৌতুক চিকমিক করতে লাগলো একটা। ক্ষণকাল তুঙ্গশ্রীর মুখের দিকে চেয়ে থেকে বললেন, আপনার প্ল্যানটা কি শুনি? প্ল্যান কিছুই করিনি, প্ল্যান আপনাকেই করতে হবে। আমার ওপর নির্ভর করে আপনি আশ্বাস দিয়ে এলেন। বেশ তো, আমি যদি প্ল্যান না করতে পারি? বাহ, তা কি হয়, করতেই হবে। এই দাবির মধ্যে এমন একটা ঘনিষ্ঠ অন্তরঙ্গতার সুর ফুটে উঠল যে তা তুঙ্গশ্রী নিজের কাছেই অশোভন ঠেকল একটু। কিছুক্ষণ চুপ করে থেকে হিরণ্যগর্ভ বললেন, কোনো রকম কৌশল করে কাজ করা যাবে না, জোর করে করতে হবে। মুশকিল হয়েছে বিনুকে কাকাই মানুষ করেছে কিনা, ভয়ানক আঘাত পাবেন। যে কোনো সংস্কার করতে গেলে কতগুলো লোক আঘাত পাবেই, তা বলে কি চুপ করে বসে থাকতে হবে? হিরণ্যগর্ভ চুপ করে রইলেন। শেষ রাত্রের আলো আধারিতে অদ্ভুত নীরবতা ঘনিয়ে এলো একটা। তীত কণ্ঠে তুঙ্গশ্রী সাহসা বলে উঠল, আপনারা যারা ভারতীয় আদর্শবাদী তারা আসল কাজের বেলায় পিছিয়ে পড়েন। কাকাকে আঘাত দিতে হবে শুনেই আপনার নিশ্চয়ই রামায়ণের রামের কথা মনে পড়ছে। একটু হেসে হিরণ্যগর্ভ বললেন, রামায়ণে শুধু রামও নেই, ভরতও আছে, পরশুরামও আছে। রামের চরিত্রটাই বা আপনার খারাপ লাগছে কেন? যে প্রিন্সিপাল অর্থাৎ সত্য রক্ষা করবার জন্যে আপনি আমাকে কাকার বিরুদ্ধে বিদ্রোহ করতে বলছেন, রাম তো সেই সত্য রক্ষার জন্যই রাজ্য ত্যাগ করেছিলেন, পত্নী ত্যাগ করেছিলেন। কিন্তু রামের ওই প্রিন্সিপাল কি আজকাল চলবে না? চলা উচিত। কেন উচিত নয় তা বলুন, বুঝি না। তার রাজ্য ত্যাগের মধ্যে যে মহত্ব আছে সে সম্বন্ধে আশা করি কোনো সন্দেহ নেই আপনার। পত্নী ত্যাগের যে মহত্বটা আছে তা বুঝতে হলে সেকালের সমাজবিধি জানতে হয়। সেকালে ব্রাহ্মণরাই ছিলেন আইনকর্তা, ক্ষত্রিয়দের কাজ ছিল সেই আইন মানা এবং অপরকে মানানো। সীতা যেভাবে রাবণের গৃহে ছিলেন সেভাবে একজন সাধারণ স্ত্রীলোক থাকলে সতই তাকে সমাজ পরিত্যাগ করত। ওই ছিল আইন। সে আইন বদলাবার ক্ষমতা রামেরও ছিল না। রাম সীতাকে গ্রহণ করেছিলেন, কিন্তু যখন কানাঘুষে উঠল যে রাম নিজের বেলায় আইন মানছেন না, তখন রাম ভেবে দেখলেন যে তার নিজের বা সীতার ব্যক্তিগত দুঃখ যতই বড় হোক, রাজা হিসেবে তাকে আইন মানতেই হবে।
তিনি সীতাকে যে কত ভালোবাসতেন একথা মনে রাখলে তার মহত্ব বুঝতে পারবেন। সমাজে থাকতে গেলে সমাজে প্রচলিত আইন মানতে হবে। এই আইন মানার মধ্যেই যে কত বড় প্রচণ্ড পুরুষ আছে তার যুদ্ধক্ষেত্রে বুঝতে পারা যায়। প্রাণ তুচ্ছ করে গুণীর মুখে এগিয়ে যেতে হয় যখন কেবল আইনের খাতিরে। কিন্তু পত্নীত্যাগের ওপর আইনটা কি ঠিক? আমার এইটাই প্রশ্ন। আপনি আমি প্রশ্ন করতে পারি, কিন্তু রামের যেরকম প্রশ্ন করবার অধিকার ছিল না। পত্নীত্যাগ তো আজকালকার করছে লোকে। যে ইউরোপের আদর্শে আপনারা আত্মহারা তাদের পত্নীত্যাগের আইনই কি নিখুঁত? তবু সবাই মানছে। রাজা অষ্টম এডওয়ার্ডকে আইন মেনে সিংহাসন ত্যাগ করতে হলো। উনি যদি সেখানে জন্মাতেন তাকেও হয়তো পত্নীত্যাগ করতে হতো, কারণ তখন নিয়ম ছিল 50 অর্ধে বনং বজ্রেত। সমাজে যারা যেটুকু কর্তব্য 50 বছর পর্যন্ত তা সকলকেই করতেই হবে। আজকাল লোকে 10টা 5টা অফিস করে যেমন। এইবার কিন্তু আমাকে নেমে পড়তে হবে। আমরা ভৈরবপুর মাঠের কাছাকাছি এসে পড়েছি। নেমে পড়বেন কেন? আমাকে হয়তো ওরা চিনে ফেলবে। আপনি একাই যান না, আপনি শুধু বসে থাকবেন। যা বলবার রহমানই বলবে, ওকে আমি সব শিখিয়ে দিয়েছি। মাহুত রহমান ঘাড় ফিরিয়ে বললেন, হ্যাঁ মাইজি, আপ চুপচাপ बैठे থাকনা, जो বলবার আমি বলে দিব। রহমান বহুকালের প্রাচীন মাহুত, প্রায় মেঘসুন্দরের সমবয়সী। আপনি নেবে কোথায় যাবেন? জিজ্ঞাসা করলেন তুঙ্গশ্রী। আমি আকাশ বিহারে যাচ্ছি। আপনি কাজটা সেরেই চলে আসুন সেখানে। আকাশ বিহার মানে? ওই যে দেখুন না। তুঙ্গশ্রী তখন লক্ষ্য করেননি। ঘাট ফিরিয়ে দেখলেন মাঠের মাঝখানে প্রকাণ্ড একটা টাওয়ারের মতো রয়েছে। কি ওটা? আকাশ বিহার। এলেই বুঝতে পারবেন। এখানেই হাতিটা বসাও রহমান, অত দূর আর যেতে হবে না, আমি এটুকু হেঁটেই চলে যাব। বিভুলাগায় মাতঙ্গ মাহুতের আদেশে বসেছিল তখন তুঙ্গশ্রী হুড়মুড় করে গড়িয়ে পড়লেন হিরণ্যগর্ভের গায়ে। অপ্রতিভ ভাবটা সামলে নিতে অবশ্য দেরি হলো না তার। সোজা হয়ে বসে হিরণ্যগর্ভকে বললেন, বিশুবিনুর কথাটা ভাবুন কিন্তু একটু। এমনভাবে বললেন যেন কিছুই হয়নি। আচ্ছা, নাপতে নাপতে উত্তর দিলেন হিরণ্যগর্ভ। কয়েক মিনিটের মধ্যে ভৈরবপুর মাঠে এসে পড়লেন তুঙ্গশ্রী। প্রত্যাশিত জনতাও দেখা গেল কিছুক্ষণের মধ্যে। কোদাল কাঁধে করে এগিয়ে আসছে সব। হঠাৎ হাতের উপর থেকে চেঁচিয়ে উঠল রহমান গ্রাম্যফোনের চোং মুখে লাগিয়ে, এই রোগকে। ঊর্ধ্বমুখ হয়ে থেমে গেল সবাই। बीरा देवी आज बात काटने मना कर रही है, फैसला हो गया, तुम सब घूर जाओ। তুঙ্গশ্রী হাত নেড়ে তাদের ফিরে যেতে বললেন। তারা ঊর্ধ্বমুখ হয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। তারপর জয় বীরা দেবী কি জয় বলে ফিরে গেল।